অঞ্চলের রাজ্যপাল ও গভর্নমেন্ট বদল, তাহলে কি রাজনৈতিক চাপের উপরে রাজ্য? না, এটা ক্যামাফ্লেজ করেছে, মানে আরো 9টা রাজ্যে পরিবর্তন করে বোঝাতে চাইছে যে আমরা সব জায়গায় করছি, তার মধ্যে বাংলাও করে গেছে। এটা আরেকটা ঢপের কীর্তন। কারণ নাকি কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারেনি বলে চাপের কাছে ইস্তফা আনন্দ। নতুন রাজ্যপালও নিয়োগ হয়ে গেল কালকে। কে? মানে আনন্দ বলতে ইস্তফা দিল। না না, এগুলো তো স্ক্রিপ্টেড, মানে এগুলো হবারই কথা ছিল, সেটাই হলো। এর আগে যেমন উপরাষ্ট্রপতি ধনখড়কে হয়েছিল, সেখানে সেটাই হলো। একে দিয়ে পুষাচ্ছিল, তাই হয়েছে। আর যাকে নিয়ে এসছে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, আপনারা জানেন। তো সেই জায়গাটাই এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন? বাংলায় কি রাষ্ট্রপতি শাসন? রাষ্ট্রপতি শাসন আমি কি করে বলবো? কিন্তু কথা হচ্ছে যে যদি নির্বাচন, আমার বক্তব্যটা অন্য জায়গায়, যদি নির্বাচনের তালিকা সম্পূর্ণ না হয়, তাহলে ভোট করবার কোনো মূল্য থাকে না, ভোট করবার কোনো বৈধতা থাকে না। লক্ষ লক্ষ মানুষ যদি, লক্ষ লক্ষ ভোটার যদি, একদিকে নির্বাচন কমিশন আর দিকে রাজ্য, এই দুয়ের সংঘাতে যদি তাদের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে সেখানে ভোট হওয়াটাই বৈধ নয় বলে মনে করি। তাই আমি দাবি করেছি যে যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হচ্ছে, ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত রাখা উচিত। এটা আমার খুব দায়িত্ব নিয়ে এই বক্তব্যটা আমার পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিচ্ছেন, তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। এর আগে এনআরসি, নন এনআরসি, এখন এসআইআর আর নো এসআইআর, এই স্লোগান তৈরি হবে। বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। যাদের আজকে ভোটার লিস্টের নাম ওঠেনি, আমি তাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সম্পর্কে একটু দেখুন আপনারা। এ কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী? যতক্ষণ পর্যন্ত না আমার নাম না উঠবে, ততক্ষণ আমি লড়াই করব, এবং ভোটার লিস্টে সকলের শেষে আমার নাম তুলব। বলেছে কিনা বলুন? ভোটার লিস্টে সকলের নাম উঠে যাওয়ার পর তারপরে মমতা ব্যানার্জি তার নাম সেখানটা অন্তর্ভুক্ত করবে। প্রতিশ্রুতিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বড় বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকা বাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ, আমি ধর্ণা দিয়ে তাদেরকে ম্যানেজ করব, এই তো গল্প। আর একটা ঘটনা বলি আপনাদের, এই ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের জন্য 6 ডিসেম্বর দিন স্থির করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার। আমরা তার বিরোধিতা করে পশ্চিমবঙ্গে আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম দিন আরো বাড়াও, যতক্ষণ পর্যন্ত না সব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হচ্ছে। দিন বাড়ানো হলো 3 মাস। আমি জানতে চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কত ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হলো, কত ওয়াকফ সম্পত্তি এখনো নথিভুক্ত হলো না? বাংলার মানুষকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হবে, রমজানের মাস পবিত্র মাস, এবং ওয়াকফ সম্পত্তি সেটা হচ্ছে যে মুসলমান সমাজের কাছে একটা পবিত্র সম্পত্তি। সেই সম্পত্তি কটা নথিভুক্ত হলো, কটা নথিভুক্ত হলো না, কটা বাদ গেল, কোথায় থাকলো, সমস্ত তথ্য রমজানের মাসে বাংলার সংখ্যালঘু মানুষের কাছে প্রস্তুত করুক বাংলার মুখ্যমন্ত্রী। ঢপের কীর্তন করলে হবে না। রমজান এই ওয়াকফ নিয়ে কোনো আলোচনা থাকলো না, স্বাস্থ্য শিক্ষা রুটি নিয়ে কোনো আলোচনা থাকলো না, এসআইআর আর এসআইআর নয়, এসআইআর হ্যাঁ এসআইআর না, এই গল্প চলছে। আমাদের কি হবে? তুমি তো নাম টাম লিখে নিয়েছো ভাই, বুদ্ধিমান করে। মানুষকে বলেছিল যে আমি শেষে নাম তুলবো, সব থেকে আগে নাম তুলে নিয়েছো তুমি। 7 সিয়ানার 1 সিয়ানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে যা বলবে তার উল্টোটা করবে। এখন ধর্ণা দিয়ে নখড়া করতে আরম্ভ করবে, নাটক করতে শুরু করবে। আবার দেখবে একের দিনে তো খাবেও না কায়দা করে। এসব নাটক শুরু হয়ে গেছে বাংলায়। বামেদের ধর্ণা, কলকাতায় মমতার ধর্ণা, সিইও অফিসের সামনে গত পরশু থেকে বামেদের ধর্ণা চলছে। ভোটের স্বার্থে বিজেপি এবার কি অবস্থান নেবে? মানে এই যে বিজেপি কি নেবে বিজেপি জানে, বিজেপি তার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু করছে দেখতে পাচ্ছে না। বিজেপি কি অবস্থান আছে না বিজেপি জানে। আমরা প্রতিবাদ করছি আমাদের মতন করে, বিজেপি কি করে বিজেপি জানে। বিজেপি কি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিতে পারে বলে মনে হয় আপনাদের? যাত্রাকে ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মারধরও করা হচ্ছে। দেখুন, যে কোনো পার্টির যে কোনো প্রোগ্রাম করার অধিকার আছে, এটা আমি জানি।
আর নির্বাচনের সব পার্টি প্রোগ্রাম করবে, সেটা যদি বিজেপি কেন, আমরাও করব। আমাদের তো গতকাল জয়নিং ছিল সালারে, সেখানটায় একই জিনিস করেছে পুলিশ। আমাদের সমর্থকদের বা যারা জয়েন করবে তাদের আসতে দেয়নি, যারা জয়েন করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে তৃণমূলের টিকিটে যারা জিতেছে তারা যদি কংগ্রেসে যোগদান করো তাহলে বাড়ি ঘরে হামলা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকেছে, কালকে কোনো পুলিশের গার্ড ছিল না ওখানটায়, পুলিশ উস্কিয়েছে ওখানটায় যাতে ঝঞ্ঝাট হয়। টিএমসির লোকেরা হিম্মতে কুলানি, তাই ঝঞ্ঝাট করেনি। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তৃণমূলের মস্তান বাহিনী তারা নিয়োগ করে সেখানটায় যাতে কেউ আমাদের সবাই আসতে না পারে তার জন্য তারা কাউকে চেষ্টা করে ত্রুটি রাখেনি। সকলের ক্ষেত্রেই হচ্ছে, বলার কি আছে, সকলের ক্ষেত্রে হচ্ছে। কংগ্রেসের উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। কংগ্রেসের লোকদের কুচবিহারে মাদক কাজে জড়িত করছে, বহরমপুরের কংগ্রেসের নেতাদেরকে। তারা যে নেতা না, ইলেক্টেড মেম্বার, তারা শিডিউল কাস্টের চেয়ারম্যান, একই জিনিস করছে। কারণ ঠিকা নিয়েছে এখানকার পুলিশ তৃণমূলকে জিতাতে হবে, ব্যাস। কলকাতায় সেবাশ্রয় শিবির শুরু করছে। কলকাতায় স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র মিলে প্রায় 165টা রয়েছে, তারপরে এই সেবাশ্রয় ক্যাম্প। এটা সেবাশ্রয় করছে খোকাবাবুকে খুশি করার জন্য। খোকাবাবুর মন্ডল সেবাশ্রয়, খোকাবাবুর মাধ্যমে টিএমসি থাকতে চাইছে। দিদি লাত মেরে দিয়েছে ওখানকার সিনিয়রদের কথাতে, খোকাবাবু তার লাত মারেনি। খোকাবাবুকে ধরে খোকাবাবুর লাইন দিয়ে, মানে কট লাইন দিয়ে ঢোকার চেষ্টা করছে। সেবাশ্রয় হচ্ছে খোকাবাবুর ড্রিম প্রজেক্ট, স্বপ্নের পরিকল্পনা। সেখানে খোকাবাবু খুশি হবে। একটা ডাক্তার, তার আবার এত বড় নাম, সে যদি যায় খোকাবাবু খুশি হবে। খোকাবাবুকে খুশি করতে এদের এই প্রক্রিয়া। যদি একটা টিকিট পেয়ে যায় তাহলে টিকে থাকা যাবে। খোকাবাবু বলেছে দেখছি দেখবো, দিদি বলছে আমি না থাকলে কিছু হবে না। খোকাবাবু বলছে নতুন প্রজন্ম নিয়ে এসো, দিদি বলছে না, যারা পুরনো ছিল তারাই থাকবে। এই তো খেলা চলছে। ভারতকে এই বিষয়টা খুব দুর্ভাগ্য, আমরা ক্রমশ আমেরিকার কাছে মাথা নিচু করে ফেলছি। আমেরিকাতে নিশ্চয়ই আমাদের দেশ থেকে কোটি কোটি টাকার পণ্য রপ্তানি হয়, যেটাকে বাঁচানো দরকার, আমি বুঝিয়ে দেব। কারণ আমাদের দেশ থেকে টেক্সটাইল, জুয়েলারি, এগুলো সব আমেরিকার বাজার সব থেকে বড় তার ক্রেতা। সেখানে চাপ আছে একটা, যে আমেরিকার সঙ্গে দুশ্মনী করলে আমাদের দেশের বাণিজ্যে বিরাট ক্ষতি হয়ে যাবে। কারণ আমেরিকার বাজারে যত পণ্য খরিদ হয় সেটা পৃথিবীর আর কোনো দেশে খরিদ হয় না। কিন্তু তার পাশাপাশি এতদিন ধরে আমরা যেটা মেনে চলেছি যে আমরা স্বাধীন দেশে স্বাধীন পররাষ্ট্রনীতি, যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক অটোনমি নিয়ে চলবো আমরা। আমার দেশের প্রয়োজন রাশিয়া থেকে সস্তা তেল কেনা, কারণ আমার দেশের মানুষকে সস্তায় তেল দিতে হবে। এটা তো আমাদের দেশের স্বার্থ রক্ষিত হবে। এটা থেকে আমরা সরে এলাম কেন? এটা তো প্রথম প্রশ্ন আমার। ট্রাম্প কেউ সর্বেসর্বা নয়, ট্রাম্প দুনিয়ার শেষ কথা বলবে না। ট্রাম্প ইরানের কাছে ঝাড় খেয়ে সিধা হচ্ছে। দেখুন তাকিয়ে, ইরানের হুক নিতে পারছে না ট্রাম্প। কত ক্ষমতা থাকা সত্ত্বেও ইরানকে ধ্বংস করে দিবে, এত বোমা পড়ছে, কিন্তু ইরানকে ঠেকাতে পারছে না। সেই জায়গায় ট্রাম্পকে যেন প্রয়োজনের অতিরিক্ত ভয় পাচ্ছে, প্রয়োজন অতিরিক্ত তার কাছে মাথা নিচু করছে। আমরা কেন? ভারত মহাসাগরে এসে কেউ ইরানের একটা জাহাজ ধ্বংস করে দিল, সেই জাহাজটা আমাদের দেশে এসেছিল আমাদের আমন্ত্রণে, আমরা কিছু বললাম না, চুপ করে থাকলাম। কি হচ্ছে কিছু? আমরা বলছি মৃদু স্বরে। কেন? এই আমেরিকাকে ইন্দিরা গান্ধী এই ভারত মহাসাগরে 7ম নৌবহর নিয়ে এসে যখন ধমকাচ্ছিল, তখন তাকে বুঝিয়ে দিয়েছিল এটা ভারতবর্ষে গেলে চমকিয়ে লাভ নেই। আমি বাংলাদেশ দখল করার ইতিহাসের কথা মনে করে দিচ্ছি। পাকিস্তানের মাজা ভেঙে বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ইন্দিরা গান্ধী। ফারাকটা দেখুন আপনারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।